ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, বিবিসিকে প্রধান উপদেষ্টা। এবছর ভোট সম্ভব নয় বললেন নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী হেনস্থার মামলা প্রত্যাহারে বাদীর আবেদন, গ্রেফতার আসিফের জামিন। অর্থ পাচার মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুন। ঢাকা মেডিকেলে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক দালাল আটক, বিভিন্ন মেয়াদে সাজা, জরিমানা। রাজধানীতে দৌরাত্ম্য বেড়েছে অপরাধীদের, পেশাদারদের সাথে মিশেছে নিষিদ্ধ ছাত্রলীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে দেনমোহর পাবেন বাদী, কুমিল্লায় পারিবারিক আদালতের ব্যতিক্রমী রায়। আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে কিনা। এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচনে অংশ নেবে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার শাসনামলকে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মাঝে জাতীয় সংসদ নির্বাচন হবে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচন করবে। বৃহস্পতিবার এসব তথ্য প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরও কয়েক মাস লাগতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আদালত আছে, আইন আছে, থানায় অভিযোগ করা যায়। বিবিসির প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে না থেকে থানায় যাওয়ার পরামর্শ দেন তিনি। সাবেক সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময়, তা সংস্কারের চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি গেল বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে ঠিকই আছে বলে মত দেন প্রধান উপদেষ্টা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে এবছর নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, ফলে এবছর সংসদ নির্বাচন করা কঠিন হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চলতি বছরের শেষে নির্বাচন করতে পারে বলে জানায়। কিন্তু গত 7 মাসে আশানুরূপভাবে সংস্কারের মাধ্যমে পুলিশ ব্যবস্থা, আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশে বিভিন্ন রাজনৈতিক মামলা, সংখ্যালঘুদের উপরে হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। আইন ও পুলিশ ব্যবস্থা সংস্কার ছাড়া নির্বাচন আয়োজনের পক্ষে তার দল নেই বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের মধ্যে বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বিএনপি কারো নাম সুপারিশ করলে তারা ঈর্ষান্বিত হন। বিকেলে রাজধানী পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে এসব অভিযোগ করেন রিজভী। আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না মন্তব্য করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে মব কালচার তৈরি হতো না। জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচন চায় মন্তব্য করে রিজভী বলেন, সরকার তারিখ দিতে নারাজ। ডিসেম্বরের কথা বললেও নির্দিষ্ট তারিখ তারা এখনো ঘোষণা করেনি।
বিএনপির কথা শুনলে করে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টারা গোস্বা হন যে না এরা বিএনপির লোক, এরা করে, এটা করা যাবে। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলে, কিসের ভয়? পোশাক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার গ্রন্থাগার কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছে আদালত। আসিফের মুক্তি দাবিতে শাহবাগ থানায় তৌহিদি জনতার নামে তুল কালামের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিনের আদেশ দেন। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বুধবার মধ্যরাত উত্তপ্ত শাহবাগ থানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের কর্মচারী মোস্তফা আসিফের মুক্তির দাবিতে থানার ভেতরে তৌহিদি জনতার এই জটলা। আসামির মুক্তির দাবির পাশাপাশি মামলাকারীর শিক্ষার্থীকে শাহবাগী তকমা দিয়ে উল্টো তার বিরুদ্ধেই মামলার দাবি তোলেন বিক্ষুব্ধরা। যৌন হয়রানির মতো কিছুই উনি করেন নাই, তার বিরুদ্ধে ইফটিজিং এর অভিযোগ আনা হয়েছে। তিনি কোনো ইফটিজিং করেন নাই। তিনি অত্যন্ত ভদ্র ভাষায় শালীনভাবে সেই মেয়েকে বলছেন যে আপনি ওড়না পরলে ভালো হতো বা আপনার বোরখা পরলে ভালো হতো। জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করা হলেও পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রী হেনস্থার কথা স্বীকার করেছেন আসিফ। হ্যাঁ, আমি তখনই সরি বলে দিচ্ছি যে আপু আমি সরি, আমি যে ভুল করেছি আপনারা মাফ করে দিন আমাকে, কিন্তু ওনারা যেসব নেয় নাই। নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলা প্রত্যাহারে বাধ্য করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। লাইব্রেরিয়ান একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে এবং এই কমিটি তদন্ত চলাকালে সে সকল বিরত থাকবে আর কি, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওরা সবাই মিলে এখানে সিদ্ধান্ত নিয়েছে আর কি। ওখানে ওই মেয়ের বিভাগের শিক্ষক ছিলেন, ডিন ছিলেন, আমার অ্যাসিস্ট্যান্ট প্রক্টররা ছিল, বাধ্য করা হয়নি তাকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা প্রত্যাহারে সমঝোতার কথা বললেও শাহবাগ থানা এ বিষয়ে অবগত না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যারাই মব সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টার পরিদর্শন শেষে তিনি বলেছেন, বিশৃঙ্খলা দমনে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শৃঙ্খলা বাহিনী আছে, তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে, তৎপর আছে, এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। হিজবুত তাহরিরের যে কোনো সভা সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ শাস্তিযোগ্য অপরাধ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় 2009 সালের 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করে। সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে সকল প্রকার প্রচারণা শাস্তিযোগ্য অপরাধ। আইন অমান্য করে নিষিদ্ধ কোনো সংগঠন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। অভিযোগে বলা হয়, টঙ্গীতে 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন 20,41,25,843 টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়। এ টাকার মধ্যে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে 3,78,00,000 টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। পরে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্টে এসে তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়ে যায়, আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান, তবে আইনি লড়াই চালিয়ে যান গিয়াসউদ্দিন আল মামুন। আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন বলে জানান আইনজীবীরা। হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই। সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে, কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন, এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। দুদকের আইনজীবী জানান, এই মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বেসিসটা হচ্ছে যে লিগ্যাল ফর্মালিটি যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলো সঠিকভাবে ফলো করা হয়নি। এইটা হচ্ছে প্রধান কারণ। আর তাছাড়া টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। তারেক রহমানের বিরুদ্ধে আর একটি মামলা আছে বলে জানান আইনজীবী। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল ধরতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোগীদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগে অর্ধশতাধিক দালালকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্য ও নজরদারিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় যৌথ বাহিনী। হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড ও প্যাথোলজি বিভাগ থেকে ওই অভিযানে নারী সদস্যসহ দালাল চক্র আটক করা হয়। এই দালাল চক্রটি কৌশলে রোগীদের প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছিল বলে অভিযোগ পাওয়া যায়। তাদের সিট ভাড়া 400-500 টাকা দিতে হয়, টাকা দিলে সিট আছে, আনাইলে আমাদের ভূগোল আসবে না। গোয়েন্দা নজরদারিতে রাখার পর অর্ধশতাধিক দালাল আটক করে যৌথ বাহিনী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। তবে বিএসইসি চেয়ারম্যান জানিয়েছেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট অনিয়মের তদন্ত বাধাগ্রস্ত করতেই এই আন্দোলন। কাজেই সরকারের দেয়া দায়িত্ব পালন থেকে পিছপা হবেন না তিনি। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। বিএসইসি কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে ছিল কড়া নিরাপত্তা। পুরো কমিশনের পদত্যাগের দাবিতে অনড় কর্মীরা দুপুরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, তুলে ধরেন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ। ওনারা যেহেতু ঠিকমতো লিডারশিপ রোল প্লে করতে পারেন নাই, সেই জন্য সকল কর্মচারীদের একটাই দাবি, যাতে একটু আমাদের ভালো একজন লিডার দেওয়া হয়, যিনি আমাদেরকে সুন্দরভাবে চালাতে পারবেন এবং বিধি অনুযায়ী চলবেন, এরকম ব্যক্তিদেরকে আমাদের এখানে দেওয়া হবে। পরে বেলা 3টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিএসইসি ভবনে প্রবেশ করেন কমিশন চেয়ারম্যান। সাংবাদিকদের তিনি বলেন, কিছু অসাধু কর্মকর্তা পূর্বে সংঘটিত অনিয়মের তদন্ত বাধাগ্রস্ত করতেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন। আমাদের তদন্ত তো সমস্ত কিছু 2024 সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, তো এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে এই তদন্ত যাতে ব্যাহত হয়। এ সময় বিক্ষুব্ধ কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানান বিএসইসি চেয়ারম্যান। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে দৌরাত্ম্য বেড়েছে মাদকাসক্ত, পেশাদার এবং সিজনাল অপরাধীর। পেশাদারদের সাথে যোগ দিচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বেকার যুবকরা। অপরাধে জড়িতদের জবানিতে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ, ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। সন্ধ্যার পরই ভর করে আতঙ্ক। শুধু মোহাম্মদপুর নয়, তথ্য বলছে রাজধানীতে ছিনতাইকারীদের 342টি স্পট রয়েছে, যার মধ্যে 56টি রেড জোন। এসব স্থানে সক্রিয় হাজারেরও বেশি ছিনতাইকারী।
চাদুরদণ্ডার ভিতরে মনে করেন ব্যাপক ছিনতাইকারের আক্রা। যে অবস্থা দেখতেছে যারা চলাফেরা খুবই কষ্টকর হয়ে যেতেছে। অপরাধের সব স্তরেই জড়িয়ে আছে কিশোর গ্যাং। রাজধানীতে কিশোর গ্যাংয়ের সংখ্যা ৭৮টি। এদের নিয়ন্ত্রণ করে গডফাদাররা। আগের মতো ওরকম পুলিশকে ভয় পাচ্ছে না মানুষ। যারা ছিনতাই ডাকাতি করছেন এমন ৫ জনের সাথে আমরা কথা বলেছি। তাদের কাছে জানতে চাই কেন এই অপরাধে জড়িয়েছেন। চলতে চলতে মনে করেন শিখে গেছি, আবার নেশা খাওয়া না পারতে যেমন আজকে আমরা ছিনতাই করি বা চুরি করি। এখন ছিনতাই আর ডাকাতি কেন বেড়েছে? প্রশাসন নাই রুটে, আইনশৃঙ্খলা বাহিনী নাই, যে যেমন পাতাছে লই যেতেছে গা, পারাপারি মারামারি হানানি ছিনতাই পারাপারি সব চলতেছে। আর প্রশাসন লোকজন ধরতেছে না, এই জন্য এই জিনিসটা আরো বেড়ে গেছে ভাই। রাজনৈতিক কোনো মদত আছে কিনা? বর্তমানে ছাত্রলীগ যুবলীগ ওরা তো পলাতক থেকে মনে করেন যে লুকায় লুকায় থেকে নির্দেশ করে গ্রুপ বাইদা তোমরা ছিনতাই করো, চুরি করো। তারা বলে তোমরা করো, এখন সময় আছে, এখন করে নাও, পড়ার করতে পারবা না। তার কথার সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় সম্প্রতি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি রাজধানীকে অশান্ত রাখার পরিকল্পনার কথা বলছেন। সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতার কথায় জাহাঙ্গীরের কথার সত্যতা পাওয়া যায়। আমরাই চাচ্ছি যে কিছু কিছু ভিডিও ভাইরাল হোক, বা আমরাই ভাইরাল করতে চাচ্ছি। আমরা এইগুলো এই জন্য প্রকাশও করছি, যে নারীদের সাথেও করছি, আমরা ওপেনলি ছিনতাই মিনতাই এগুলো আর কি করাচ্ছি বা করছি। এটা করছি আমরা যাতে দেশে একটা আতঙ্কিত থাকে, মানুষ একটা আতঙ্ক হয়ে যায় যে এখন দেশটা কেমন, আর শেখ হাসিনা থাকতে দেশ আমরা ভালো ছিলাম। অপরাধ নিয়ন্ত্রণে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। নতুন করে একটা অপরাধী শ্রেণী তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাজে বাধা সৃষ্টি করা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রশ্নে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে সেটিও খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমাদের নিয়মিত পেট্রোল বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আলী আহমেদ, 21 টেলিভিশন। এই নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9:30 21-এর চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। অর্ধেক কমছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কার্যকর হচ্ছে এপ্রিল থেকে। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 26 মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। এরপর আগামী 28 মার্চ বেইজিংয়ের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রমপরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে। বৈঠকে গুরুত্ব পেতে পারে চীনের রাষ্ট্রপতির 3 বৈশ্বিক উদ্যোগ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। এর আগে জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 8 জন বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পদক 2025। এবছর পদকপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই পাচ্ছেন মরণোত্তর পদক। মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য মরণোত্তর পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানী, পপ সম্রাট আজম খান, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, ভাস্কর নভেরা আহমেদ, কবি আল মাহমুদ, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। এছাড়াও স্বাধীনতা পদক পাচ্ছেন লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দিন উমর। অবিলম্বে তথ্য কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি ও তথ্য অধিকার ফোরাম। পাশাপাশি তথ্য অধিকার আইন সংস্কারেরও দাবি জানায় তারা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আওয়ামী লীগ সরকার পতনের পর তথ্য কমিশনের চেয়ারম্যান ও সব সদস্য পদত্যাগ করেন। ফলে গত 6 মাস ধরে অকার্যকর তথ্য কমিশন। এতে ব্যাহত হচ্ছে জনগণের তথ্য পাওয়ার অধিকার। তথ্য কমিশন অকার্যকর হয়ে আছে এই গত কয়েক মাস ধরে। এই সরকারের এটা প্রতি কোনো উৎসাহ নাই, সেটা আমাদেরকে একটু অবাকও করছে এবং আমি মনে করি এটা একটা উদ্বেগের কারণ। এই অবস্থায় অবিলম্বে কমিশন পুনর্গঠন ও তথ্য অধিকার আইন সংস্কারের দাবি জানানো হয়। যেমনভাবে দুর্নীতি দমন কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না
বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রসেস জবাব সরকারকে দিতে হবে এবং আমরা মনে করি যে অনতিবিলম্বে সেই কাজটা সব দায়িত্বটা সরকারের পালন করা উচিত। সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনারও দাবি জানানো হয়। যে এই প্রস্তাবগুলো করা হয়েছে, একটা জিনিস আমি যুক্ত করতে চাই, রাজনৈতিক দলকে এর অধীনে আনার। রাজনৈতিক দল একটা সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান আলোচকেরা, যেটার বাস্তবায়ন নির্ভর করে নাগরিকদের উপর। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার দায় সাবেক আইজিপি সহ 3 জনকে 24 মার্চ হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই 3 জন হলেন সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক উপসহকারী কমিশনার জসিমউদ্দিন মোল্লা। বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বেঞ্চ এই আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়ে আগামী 7 মে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বছর জুড়েই রাজধানীর ফুটপাতগুলো দখল করে চলে হরেক রকম ব্যবসা। ঈদ সামনে রেখে তা যেন আরও জমজমাট হয়ে উঠেছে। ফুটপাত ছাড়িয়ে রাস্তার অর্ধাংশ দখলে নিয়েছেন দোকানিরা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষ ও পথচারীদের। জীবনের ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে তাদের রাস্তা দিয়েই। সোহেল সামির রিপোর্ট। মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ফুটপাত নেই আর। হাঁটার সমস্ত জায়গা জুড়ে পসরা সাজিয়ে বসেছে বাহারি বাজার। জামা কাপড়, জুতো, স্যান্ডেল কি নেই এখানে। ফুটপাত জুড়ে তো দোকান আছেই, পাশাপাশি দেখা যাচ্ছে যে রাস্তার প্রায় অর্ধেক জায়গা জুড়ে দোকান দিয়ে বসে গেছে। জুলাই বিপ্লবের আগে এই ফুটপাতে দোকান চালাতে গেলে দিতে হতো চাঁদা, এখন অবশ্য সেটা দিতে হচ্ছে না। মতো এখন আর চাঁদাবাজ তখন নাই, চাঁদাবাজ মুক্ত। আগে তো দিতে হতো, এখন তো দিতে হয় না। 5 তারিখের আগে চাঁদা দিতে হতো। 200, 250, 150 দোকান বুঝা। 5 তারিখের পরে কেউ চাঁদা টাদা চায়ও নাই। ফুটপাত দখল করে এসব দোকান দেওয়ার পক্ষে আছে তাদের নিজস্ব যুক্তিও। ফুটপাত ছাড়া কোনো দেশেই নাই, সব দেশের ভিতরে ফুটপাত আছে। এখন আমাদের দেশে একটু বেশি, কোথাও একটু কম। এখন ফুটপাতে আছে বিধায় অনেক মানুষ কম দামে স্বস্তিতে পণ্য পাচ্ছে। কথা বললেন ক্রেতারাও, জানালেন ফুটপাত থেকে কেনাকাটার কারণ। হ্যাঁ, ভালো নিম্ন আয়ের মানুষের জন্য খুব ভালো। ফুটপাত অবশ্যই নিম্ন আয়ের মানুষের জন্য খুবই উপযোগী একটা বাজার। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, মূল রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। ফুটপাতে দোকান থাকার কারণে হেঁটে আসার জন্য অসুবিধা হচ্ছে, এই জন্য রাস্তা দিয়ে হেঁটে আসতে হচ্ছে, যেটা আসলে আমাদের জন্য ক্ষতি হচ্ছে এক প্রকার। কারণ হচ্ছে দেখা যায় রিক্সা, গাড়ি হঠাৎ করে রাস্তার মধ্যে উঠে যাচ্ছে আমাদের শরীরে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে দেনমোহর পাবেন বাদী, এমনই রায় দিয়েছেন কুমিল্লায় পারিবারিক আদালত। আইনজীবীরা বলছেন এই প্রথম দেনমোহর নিয়ে এমন ব্যতিক্রমধর্মী রায়। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2022 সালে কুমিল্লার চান্দিনার ইব্রাহিম খলিলের সাথে বিয়ে হয় একই উপজেলার সুমাইয়ার। বিয়ের সময় দেনমোহর ধরা হয় 2.5 লাখ টাকা। পরবর্তীতে সুমাইয়াকে তালাক দেন খলিল। পরে দেনমোহর ও ভরণ পোষণ চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন সুমাইয়া। শুনানি শেষে কুমিল্লার পারিবারিক আদালতের বিচারক শেখ সাদি রহমান এ মামলার রায় দেন। রায়ে মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে বাদীকে দেনমোহরের 2,62,000 টাকা দেওয়ার আদেশ দেওয়া হয়। আমরা সন্তুষ্ট, আদালত 3,50,000 টাকার একটা ডিগ্রি দিয়েছে। হ্যাঁ, 3,25,000 টাকা ডিগ্রি দিয়েছে এবং আমাদেরকে সময় দিয়েছে 15 দিনের মতো। এর মধ্যে আমরা ডিগ্রিদের মোকদ্দমা করবো, টাকার জন্য তাড়াতাড়ি 15 দিন পরে গিয়ে আমরা ডিগ্রিদের জন্য মোকদ্দমা করবো। আইনজীবীরা বলছেন অবহেলিত নারী সমাজের জন্য এটি যুগান্তকারী রায়। এই ধরনের যুগান্তকারী রায় যদি দেয় তাহলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বিশেষ করে যাদের স্ত্রী, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, বিভিন্ন তাদের হয়রানি করা হচ্ছে এবং ভরণ পোষণ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তারা এই বিষয়টাকে অনেক সচেতন হবেন। এই রায় যদি যত দ্রুত কার্যকর করা যায় তাহলে সেই নারী তার অধিকার ফিরে পাবে এবং ভবিষ্যতেও নারী সমাজ তাদের অধিকার ফিরে পেতে, আদালতের দ্বারস্থ হতে, বিচার পেতে তারা উৎসাহিত হবে। 15 কার্য দিবসের মধ্যে নির্দিষ্ট টাকা পরিশোধ করারও আদেশ দিয়েছে আদালত। খুরশিদ আলম,
টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন। মৌলভীবাজারে বড়লেখায় 3 বছরের শিশু ধর্ষণের মামলায় আটক রেদওয়ান হোসেন আরিফকে কিশোর সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত। আর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা গাজীটেকা এলাকায় 3 বছরের শিশুকে ধর্ষণের মামলায় 17 বছর বয়সী রেদওয়ান হোসেন আরিফকে আদালতে হাজির করলে শুনানি শেষে তাকে শিশু শোধনাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত সোমবার বড়লেখা পৌরসভার গাজীটেকা এলাকায় 3 বছরের এক শিশু কন্যা তাদের বাসার নিচে চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়। রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় জড়িত অপরাধী রেদওয়ান আরিফকে দ্রুততার সাথে গ্রেফতার করতে সক্ষম হই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আমরা কোর্টে সোপর্দ করি। গুরুতর আহত শিশুটিকে চিকিৎসার জন্য সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে ক্ষোভ। ঘটনা ঘটছে যদি প্রকৃত ঘটিয়ার থাকে তাহলে এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য এবং আসামিকে আইনের আওতায় আনার জন্য। ছেলে এমন কিছু করতে পারে বিশ্বাস করেন না রেদওয়ানের বাবা। আর আমার ছেলের লগে যে ইলা কোনো ঘটনা ঘটবহরি আমি তো নিজে কল্পনা জীবনে করছি না। দেখতে গিয়ে আমি ওই মহিলার অধিকার করতে গিয়ে বুঝছেন ওই আমি আমার বাচ্চারও আমি দিছি। এর বাদে আমি কিছু পরীক্ষা করাইছি, কোনো প্রমাণ পাইছি না। ধর্ষণের শিকার শিশুটি ন্যায় বিচার পাবে এমনটাই চাওয়া বড়লেখাবাসীর। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নাটোরে টিসিবির পণ্য নিতে এসে ক্রেতাদের মারামারিতে অন্তত 5 জন আহত হয়েছে। বেলা 12টার দিকে শহরের বড় হরিশপুর একতা ক্লিনিক মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান দুপুরে বড় হরিশপুর এলাকায় টিসিবির পণ্য কিনতে ক্রেতারা ভিড় করেন। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোর খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে জাতিসংঘ। প্রতি মাসে একজন রোহিঙ্গা নাগরিকের জন্য দেয়া অনুদান $12.50 থেকে কমিয়ে $6 করা হয়েছে। কার্যকর হচ্ছে এপ্রিল মাস থেকে। এই খবরে বিচলিত রোহিঙ্গারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় উখিয়া ও টেকনাফে 12 লাখের বেশি রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘ। প্রত্যেক রোহিঙ্গার জন্য প্রতি মাসে অনুদান আসে $12.50। হঠাৎ তহবিল সংকটের কারণ দেখিয়ে তা করা হচ্ছে $6। এমনিতেই $12.5 একজন রোহিঙ্গার ব্যয় সংকুলান হতো না। এখন $6 নেমে আসায় মারাত্মক অর্থ সংকটের আশঙ্কায় চিন্তিত রোহিঙ্গারা। জীবন বাঁচাই বেশ চিন্তা করি। বাইরের বিরুদ্ধে গেলে একজনের ভিসা ফেরত দেয়, এক টাইমের ভিসা ফেরত দেয় 60 টাকা। তো 60 টাকা লইরে হানা হন্নান ইম্পসিবল। প্রত্যেক দিন একটা রিফিউজি 20 টাকার কাছাকাছি পাবে, আর 20 টাকা দিয়ে 3 বেলা খাবার কিভাবে ম্যানেজ করবে তারা? রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস ARSPH জানায়, সহায়তা অর্ধেকে কমিয়ে আনায় বেড়ে যাবে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। রোহিঙ্গা দেশত যাইবই, পুরা ইন্টারন্যাশনাল কমিউনিটি তো আর কোনো এইটা জরুরত নইব। 2017 সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনে টিকতে না পেরে সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফ ও উখিয়ার কুতুপালংয়ে আশ্রয় নেয় 12 লাখের বেশি রোহিঙ্গা। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদের খাদ্য ও অন্যান্য সহায়তা দেয়া শুরু হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ঢাকা প্রিমিয়ার লিগে মুশফিকুর রহিমকে বিদায়ী গার্ড অব অনার।
বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। রমজানে শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের ইফতারের যোগান দিচ্ছে অস্থায়ী দোকানগুলো। রাজধানীর ফুটপাত অস্থায়ী ইফতার বাজারগুলো জমজমাট বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। পাওয়া যায় ঘরে তৈরি ইফতার সামগ্রী। মানিক শিকদারের রিপোর্ট। রমজান উপলক্ষে রাজধানীর পান্থপথ এলাকার ফুটপাতে অস্থায়ী ইফতারের দোকান। ছোলা, মুড়ি, পেঁয়াজু সহ ঘরে তৈরি বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন মৌসুমী উদ্যোক্তারা। কারণ আমরা বাসা থেকে বানায় এখানে বিক্রি করি। একটু কম দামে রিজনেবল প্রাইসে সবার কাছে চাইরা দিই। একটু মানে কাস্টমার এখানে আপনার দেখা যায় দোকানদাররা খুব কম আসে, কিন্তু কাস্টমাররা দেখা যায় তারা মার্কেটে আসে। মার্কেট থেকে আসলে এখান থেকে দেখা যায় আশেপাশে কোনো দোকানপাট নাই, আমাদের থেকে নেয়। তুলনামূলক দামে কম হওয়ায় পথচারী, নিম্ন মধ্য আয়ের রোজাদার ও কর্মজীবীরা এসব দোকানের মূল ক্রেতা। যারা কর্মজীবী মানুষ রিক্সা চালায় বা অন্যান্য কাজ করে, তাদের তো বাসা বাড়ি নেই। এদের জন্য এটাই ইফতারের জন্য উপযুক্ত স্থান বলে আমি মনে করি। খাবারের দোকানে গেলে অনেক টাকা লাগে, আমরা একটু রিজনেবল প্রাইসের মধ্যে খেতে চাই। তারপর রোজা মানে ইফতারের টাইমের জন্য কিনে নিই। বিভিন্ন রকমের ফল ও ব্যতিক্রমী পানীয় বিক্রি হয় ফুটপাতে। তেমনি এক পানীয় শরবতে মোহাব্বত। পাকিস্তানে একটা বিখ্যাত শরবত তরমুজ, রুয়াবজা আর দুধের সাথে মিশ্রণ করে তৈরি হয়। অস্থায়ী উদ্যোক্তাদের পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁর পক্ষ থেকে চলছে মাসব্যাপী আয়োজন। চোখের সামনেই ভাজা হচ্ছে বেগুনি, পেঁয়াজু, চপ, জিলাপি সহ নানা মুখরোচক খাবার। ঘিয়ের দাম তো বেশি একটু, বুঝছেন, কিন্তু আমরা চাচ্ছি যে সবার জন্য মোটামুটি একটা রিজনেবল প্রাইসই আছে। আমাদের এখানে জিলাপির কাস্টমারটা একটু বেশি হয়। তারপরে মনে করেন বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলা, জালি কাবাব, তারপর হলো চিকেন ফ্রাইটের এগুলো। সাসলিক আছে, চিকেন পাই আছে, তারপরে ডিম চপ আছে। অনেকেই পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন এসব খাবার। আমি ডিম চপ নিলাম, তারপরে সসপে কিনলাম। বাসার ইফতারি অনেক নিট অ্যান্ড ক্লিন ভাবে যত্ন করে বানানো হয়, বাইরের ইফতারি তো দেখতে পাচ্ছি না, সো কিনে নেই সময়ের অভাবে। তবে এবার বিক্রির পরিমাণ কিছুটা কম বলে জানায় বিক্রেতারা। কিনা এখন তো জমে না তেমন একটা, অল্প কিছু মাল তৈরি রেখে অল্প কিছু চলে যায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুন্সির প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও 11টি ব্যাংক হিসেবে 29 কোটির বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, নারায়ণগঞ্জ 2,500-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাকমিয়া ও তার স্ত্রী মাহবুবা বেগমের 63টি ব্যাংক হিসেবে 15,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 70 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। ঈদে নৌরুটে কোনো নৌযান নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে রুট পারমিট বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে ঈদে নৌপথে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে 15ই রমজান থেকে গুলিস্তান হতে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না জানিয়ে উপদেষ্টা বলেন, যাত্রীদের নিরাপত্তায় প্রতি লঞ্চে একজন কমান্ডারের সাথে 2 জন করে আনসার সদস্য থাকবে। এবারে বাণিজ্য সংবাদ। গেল ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি আরও কিছুটা কমেছে, নেমে এসেছে 1 অঙ্কের ঘরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.32%, যা আগের মাস জানুয়ারিতে ছিল 9.94%। বিবিএস জানায়, গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি 9.24% এবং খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি নেমে আসে 9.38%। গত জানুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল 10.72% এবং খাদ্য বহির্ভূত খাতে ছিল 9.32%। ওয়ানডেকে বিদায় বলার পরদিন গার্ড অফ অনার পেলেন মুশফিকুর রহিম। ঢাকা প্রিমিয়ার লিগে মিস্টার ডিপেন্ডেবলকে এই সম্মান দেন মোহামেডানের খেলোয়াড়রা। একদিনের ফরম্যাটকে বিদায় বলার পর থেকেই সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মুশফিক। এই তালিকায় আছেন বিদেশিরাও। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, বিবিসিকে প্রধান উপদেষ্টা, এবছর ভোট সম্ভব নয় বললেন নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী হেনস্থার মামলা প্রত্যাহারে বাদীর আবেদন,
গ্রেফতার আসিফের জামিন। অর্থ পাচার মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। ঢাকা মেডিকেলে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক দালাল আটক, বিভিন্ন মেয়াদের সাজা, জরিমানা। রাজধানীতে দৌরাত্ম্য বেড়েছে অপরাধীদের, পেশাদারদের সাথে মিশেছে নিষিদ্ধ ছাত্রলীগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।